বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর, বেলারুশ পোল্যান্ড সীমান্ত দিয়ে যে লোকেরা ইউরোপে ঢুকতে চেষ্টা করছিল তাদের মধ্যে শত শত ইরাকি এখন নিজ দেশে ফিরে যাচ্ছে। বাংলাদেশে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া সম্ভব কিনা তার ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা দিচ্ছে সরকার ও বিরোধী দল। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর 10 মাসে মোটর বাইক দুর্ঘটনায় বাংলাদেশে 1,500-এরও বেশি লোকের মৃত্যু। এত দুর্ঘটনার কারণ কি? যারা ইয়াং পার্সন তারা হট করে একটা গাড়ি নিল, হুটহাট টেস্ট দিয়ে চলে গেল, এটা আসলে এটা অ্যাক্সিডেন্টের হচ্ছে এটা মূল একটা রিজন। এরা মোটামুটি অপেশাদার চালক। তো অপেশাদার চালকদের কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষা নেওয়া বা হচ্ছে কোনো অনজব ট্রেনিং ইত্যাদি কোনো ব্যবস্থাপনা নাই। পরিক্রমায় আরও থাকবে প্রীতিভাজন ইস্যু, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। বেলারুশ পোল্যান্ড সীমান্ত দিয়ে যেসব লোক ইউরোপীয় ইউনিয়নে অভিবাসী হওয়ার চেষ্টা করছে তাদের মধ্যেকার শত শত ইরাকি এখন তাদের নিজ দেশে ফিরে যাবার পথে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ইরাকি এয়ারওয়েজের একটি ফ্লাইট মিন্স্ক বিমানবন্দর থেকে আরবিল ও বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই অভিবাসীদের বেশিরভাগই কুর্দি এবং বেলারুশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক বিবাদের ফলে তারা আরো কয়েক হাজার লোকের সাথে সীমান্তে আটকা পড়েছিলেন। বেলারুশের সরকার এই লোকেদের ইউরোপে ঢুকতে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে এমন একটি চুক্তি করেছে যার ফলে দুটি দেশ যৌথভাবে মনুষ্যবিহীন সাবমেরিন বিরোধী সামরিক যান তৈরি করবে। আমিরাতি ও ইসরায়েলি অস্ত্র নির্মাতারা দুবাই এয়ার শোর শেষ দিনে এই সামরিক যান নির্মাণে চুক্তি স্বাক্ষর করেন। ইউএই এবং ইসরায়েল গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। উত্তর পূর্ব নাইজেরিয়ার সাকোতো প্রদেশে কয়েকটি গ্রামে সোমবার ও মঙ্গলবার রাতে একদল মোটর বাইক আরোহী বন্দুকধারী আক্রমণ চালিয়ে 60 জনেরও বেশি লোককে হত্যা করেছে। নিজের সীমান্তবর্তী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য প্রায় অপরাধী চক্রগুলো আক্রমণ চালিয়ে থাকে। পাকিস্তানে একটি কট্টরপন্থী ইসলামী সংগঠন তেহরিকে লাবাইকের নেতা সাদ রিজভিকে কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে। লাহোরের একটি জেল থেকে তাকে মুক্তি দেওয়ার আগে সন্ত্রাসের সন্দেহে নজরদারিতে থাকা লোকের তালিকা থেকে এই নেতার নাম বাদ দেওয়া হয়। তার সমর্থকদের সহিংস আন্দোলন অবসানের জন্য সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সাদ রিজভিকে ছেড়ে দেওয়া হলো। ভারত শাসিত কাশ্মীরে সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তীব্র জনরোষের মুখে রাজ্য প্রশাসন আজ ম্যাজিস্ট্রেট পর্যায়ে এক তদন্তের নির্দেশ দিয়েছে। নিহতদের আত্মীয় স্বজনরা বলছেন তাদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে শ্রীনগরে বিদ্রোহীদের সাথে এক বন্দুকযুদ্ধ চলার সময় তারা গোলাগুলির মধ্যে পড়ে নিহত হন। তাদের পরিবার দাবি করছে যে ওই 2 জন ব্যবসায়ীকে পুলিশ ও সেনা সদস্যরা সেদিন হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল। বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। এখনকার প্রধান খবর, বেলারুশ পোল্যান্ড সীমান্ত দিয়ে যে লোকেরা ইউরোপিয়ান ইউনিয়নে অভিবাসী হবার চেষ্টা করছিল তাদের মধ্যেকার শত শত ইরাকি এখন বিমানযোগে তাদের নিজ দেশে ফিরে যাচ্ছেন। এর আগে বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে তাদের ইউরোপে ঢোকার চেষ্টার সময় গত রাতে 100-রও বেশি অভিবাসীকে আটক করে পোল্যান্ডের কর্মকর্তারা। যারা এখন ইরাকে ফিরে যাচ্ছেন তাদের বেশিরভাগই কুর্দি। বিস্তারিত শুনুন আফরোজা নীলার কাছে। গত কয়েক মাস ধরেই প্রধানত ইরাক, সিরিয়া ও আফগানিস্তান থেকে আসা হাজার হাজার অভিবাসী ইউরোপিয়ান ইউনিয়নে আসার চেষ্টায় বেলারুশ সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। পোল্যান্ডের কর্মকর্তারা বলছেন বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে তাদের দেশে ঢোকার চেষ্টার সময় গত রাতে তারা 100-রও বেশি অভিবাসীকে আটক করেছে। ওয়ারসোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেলারুশের সৈন্যরা সম্ভবত সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষতি সাধন করেছে এবং অভিবাসীদেরকে পোলিশ সৈন্যদের দিকে পাথর ছুঁড়তে বাধ্য করেছে বলেও অভিযোগ করে। অভিবাসীদের সীমান্ত পার হতে উস্কে দিয়ে বেলারুশ ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে এমন অভিযোগ অস্বীকার করছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। সীমান্তে এখনো হাজার হাজার লোক আটকা পড়ে আছে, তবে কিছু লোক তাদের নিজ দেশে ফেরত যেতে শুরু করেছে। ইরাক বলছে তাদের 400-রও বেশি নাগরিক আজ দেশে ফিরে আসার জন্য মিনস্ক থেকে বিমানে উঠবে।
এই অভিবাসীরা বেলারুশ পোল্যান্ড সীমান্তে প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাঁবুতে কাটাচ্ছিল এবং তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বেলারুশের পুলিশ তাদের সীমান্ত পেরোনোর চেষ্টার সময় তাদের বাধা দেবার কোনো চেষ্টাই করছে না বলে অভিযোগ রয়েছে। সীমান্তে তারা পোল্যান্ডের পুলিশ ও সীমান্তরক্ষীদের সাথে মুখোমুখি অবস্থান নেবার ফলে বেশ কিছুদিন ধরেই সেখানকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। আফরোজানিলা। বাংলাদেশে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেয়া যায় কিনা সেই প্রশ্নে আইনগত বিতর্ক সৃষ্টি হয়েছে। দুর্নীতির মামলায় সাজা স্থগিত করে মিসেস জিয়াকে 1.5 বছর আগে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় এবং এখন তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবারও আবেদন করার পর বিএনপি এবং অন্যদিকে সরকার সংশ্লিষ্ট বিধান নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। ফৌজদারি কার্যবিধির যে ধারাটি নিয়ে বিতর্ক চলছে তা ফৌজদারি আইনে বিশেষজ্ঞরা এ ব্যাপারে কি বলছেন, এ নিয়েই শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের প্রতিবেদন। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার পর এ পর্যন্ত 3 দফায় 6 মাস করে সরকার তার মুক্তির সময় বাড়িয়েছে। ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকার নির্বাহী ক্ষমতা বলে মিসেস জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এখন অসুস্থতার কারণে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। তার পরিবার থেকে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু ফৌজদারি কার্যবিধির যে 401 ধারা অনুযায়ী তিনি শর্ত সাপেক্ষে মুক্ত রয়েছেন, সেই বিধিতে সরকার বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে কিনা এই বিতর্ক দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. স্বাধীন মালিক বলেছেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সাজা স্থগিত বা সাজা কমানোর ক্ষমতা সরকারের হাতে রয়েছে। এখানে 401-এ যেটা বলা হয়েছে, কোন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সরকার শর্ত সাপেক্ষে অথবা নিঃশর্তভাবে তার দণ্ডটা স্থগিত করতে পারে অথবা লাঘব করতে পারে। আইনগতভাবে মানে যেটা তার পরিবার চাচ্ছে, কথার কথা 2 মাসের জন্য তাকে সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হলো। এই পরিবর্তনটা সরকার চাইলে 401 ধারায় করতে পারে, এর কোনো আইনগত বাধা আছে বলে আমি মনে করি না। পরিবর্তন করা যাবে না এমন কথা তো আইনে কোথাও নাই। ফৌজদারি কার্যবিধির 401 ধারার বিভিন্ন উপধারার ব্যবহার নিয়ে সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছেন, ভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এই ধারাগুলোতে আসলে কি বলা হয়েছে তা নিয়ে ফৌজদারি আইনে একজন বিশেষজ্ঞ আমিনুল গনি বলছিলেন, 401 ধারা এটা হলো আপনার 8টা উপধারা আছে এর ভেতরে টোটাল। এখানে কোনো আসামি, দণ্ডপ্রাপ্ত কোনো আসামি সরকারের নিকট আবেদন করতে পারেন। আবেদন করলে তিনি দণ্ড সেটা স্থগিত করতে পারেন, সেটা কমাতে পারেন। এবং একসঙ্গে ব্যাপার আছে যে শর্ত যদি প্রতিপালন করা না হয় তাহলে সেখানে সরকার সেখানে অন্যরকম সিদ্ধান্ত নিতে পারে। এটি হচ্ছে মূল প্রতিপাদ্য হচ্ছে 401-এর যে 8টা উপধারা আছে, এগুলোই এটা টোটাল ব্যাপারটাই এখানে উল্লেখ করা আছে। সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হচ্ছে, ফৌজদারি কার্যবিধির 401 ধারার 4 উপধারা ব্যবহার করে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়ার আবেদন একবার নিষ্পত্তি করা হয়েছে। এখন সেই আদেশ বাতিল করে জেলে যাওয়ার পরই তখন বিষয়টা বিবেচনার প্রশ্ন আসতে পারে। আইনমন্ত্রী আনিসুল হক এই ব্যাখ্যা তুলে ধরছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তি দিচ্ছেন, জেলে যাওয়ার বা ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ফৌজদারি কার্যবিধির 401-এর যে 4 উপধারা ব্যবহার করে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছিল, এখন সেই বিধানেরই 1 এবং 3 উপধারা ব্যবহার করে সরকারি সাজা মওকুফ করে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। কিন্তু ড. স্বাধীন মালিক বলেছেন, জেলে যাওয়ার বিষয়টি স্পষ্ট করে বলা নেই। অন্যদিকে সাজা স্থগিত করার পর সেটা মওকুফের বিষয় নেই, সাজা লাঘবের কথা বলা রয়েছে। 401-এ মওকুফ করার সুযোগ নাই। সরকার সাজা লাঘব করতে পারে। লাঘবটা মানে তার বোধহয় সব মিলিয়ে 10 বছর হয়েছে, 1.5 বছর বোধহয় জেলে ছিলেন। তো সরকার চাইলে বলতে পারে যে বাকি 8 বছরের সাজাটা তার এটা মানে লাঘব করা হলো, অর্থাৎ 10 বছরের জায়গায় 1.5 বছরে নিয়ে আসা হলো। অথবা সেটা না করে সাজাটা থাকলো, আপনি চিকিৎসা করে আসেন, চিকিৎসার পরে তখন আবার জেলে যাবেন, তখন আমরা দেখবো, সেটাও হতে পারে। আর দ্বিতীয়ত সরকার যেটা বলছে যে জেলে থেকে গিয়ে দরখাস্ত করতে হবে, এইরকম তো আমার আইনে কোনো ধরনের স্পষ্ট নির্দেশনা নাই। আইনে যখন স্পষ্টভাবে কিছু বলা
বলা থাকে না, তখন এটার একটা হতে পারে যে মানবিক ব্যাখ্যা হতে পারে অথবা কঠোর ব্যাখ্যা হতে পারে। তবে এই আইনজীবীরা বলছেন আইনের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন আসবে, কিন্তু সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার মাধ্যমে আইনের ভেতরে থেকেই সমাধান বের করতে পারে। কাদির কল্লোল, ঢাকা থেকে। শ্রোতাদের এখানে জানিয়ে দিই, বিবিসি বাংলার শনিবারের ফোন ইনের বিষয়বস্তু: বাংলাদেশে বাস ভাড়া বাড়ানোর ফলে যাত্রী ও বাস শ্রমিক উভয় পক্ষই মুখোমুখি অবস্থানে চলে গেছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে হলে কি করা উচিত বলে আপনার মনে হয়? এই প্রশ্ন নিয়েই হবে শনিবারের ফোন ইন। এতে অংশ নিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ও ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাত্রের অনুষ্ঠান পরিক্রমা। বাংলাদেশে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে শুধু মোটর সাইকেল দুর্ঘটনায় গড়ে প্রতিদিন প্রায় 6 জন মারা গিয়েছে বলে উঠে এসেছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে। সংস্থাটি বলছে যে এই 10 মাসে বাংলাদেশে 1653টি মোটরসাইকেল দুর্ঘটনায় 1758 জন মারা গিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন না থাকা, অব্যবস্থাপনা এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়াতেই দুর্ঘটনা বৃদ্ধির হার বাড়ছে। ঢাকা থেকে শুনুন নাগিব বাহারের রিপোর্ট। রাইড শেয়ারিং অ্যাপগুলো জনপ্রিয় হওয়ার পর থেকে গত কয়েক বছরে বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা যেমন বেড়েছে, মোটরসাইকেল দুর্ঘটনা ও সেসব দুর্ঘটনার ফলে হওয়া হতাহতের ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে। সড়ক ও পরিবহনে নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর গবেষণা বলছে 5 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ মোটরসাইকেল দুর্ঘটনা হতো, এখন সেই সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। কিন্তু তারপরেও ঢাকা শহরে যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের একটা বড় অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে রাইড শেয়ারিং মোটরসাইকেল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেন যাতায়াতের মাধ্যম হিসেবে তারা মোটরসাইকেল পছন্দ করেন? না, বাইকে চড়াটা একদমই নিরাপদ মনে হয় না, কিন্তু তারপরও ট্রাফিক জ্যামের কারণে বা সময় তাড়াতাড়ি পৌঁছানোর কারণে প্রায় বাইকে চড়তে হয়, উপায় নাই। নিয়ম কানুন মানে না, উল্টাপাল্টা জায়গা থেকে ঘুরায় দেওয়া বাইক, তারপর ফুটপাথের ওপর দিয়ে চালায় দেওয়া, আশেপাশে লোকজন থাকে, পা লাগতেছে, আমিও ধাক্কা খেয়ে উল্টায় পড়ে যেতে পারি, এরকম অনেক ভয় সারাক্ষণ কাজ করতে থাকে। ভয় লাগতো এবং মনে হতো যে আল্লাহ, যার তার বাইক, কার না কার বাইকে কার পিছনে উঠতেছি, কি কেমন হবে না হবে। পরে এখন আসলে ওই যে ঠেলাই পরে ঢেলাই সালাম, যেটা আসলে আমাকে উঠতেই হচ্ছে। তো সিএনজিতে বেশি ভাড়া লাগে, বাসে যাইতে বেশি সময় লাগে, তো যার কারণে মোটরসাইকেলটা মনে হয় যে এইগুলোর তুলনায় অনেক সুবিধাজনক। মজার বিষয় হলো, মোটরসাইকেল আরোহীদের মতো মোটরসাইকেল চালকরাও বলছেন রাস্তায় মোটরসাইকেল চালাতে আগের চেয়ে বেশি অনিরাপদ বোধ করেন তারা। যেরকম বলছিলেন চট্টগ্রামের বাসিন্দা রেবেকা হাসান, যিনি গত 3 বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছেন। হ্যাঁ, অনেক বেড়েছে। এখন 3 বছর আগে চেয়ে এখন অনেক বেড়েছে। আপনার অ্যাক্সিডেন্ট হয় কাদের? আমরা যখন স্বাভাবিক দেখি যে অ্যাক্সিডেন্ট হয় ইয়াং বয়সের। যারা ইয়াং পার্সন তারা হট করে একটা গাড়ি নিল, হুটহাট রেস দিয়ে চলে গেল, এটা অ্যাক্সিডেন্টের এটা মূল একটা রিজন। আর এদের জন্য হয়রানির শিকার হয় অন্য, আমরা বাইকাররা মোটামুটি হয়রানির শিকার হয় ওদের জন্য। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হওয়া 1653টি দুর্ঘটনার প্রায় 35% মহাসড়কে সংঘটিত হয়েছে, আর শহরাঞ্চলে হয়েছে প্রায় 16%। এসব দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের 1/3 বেশি শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, বাহন হিসেবে মোটরসাইকেলের চাহিদা বাড়ার সাথে সাথে অদক্ষ চালকের সংখ্যা বাড়াও দুর্ঘটনার সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ। অদক্ষ চালক যেটা মোটরসাইকেল যারা চালায় এরা মোটামুটি অপেশাদার চালক। তো অপেশাদার চালকদের কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষা নেওয়া বা কোনো অনজব ট্রেনিং ইত্যাদি কোনো ব্যবস্থাপনা নাই। ফলে আমাদের যারা যে লাইসেন্স প্রদান করে তখন কিন্তু এই অপেশাদার লাইসেন্সের প্রক্রিয়া অনেক ফ্লেক্সিবল, অর্থাৎ সে কতটুকু জানে না জানে এটা কিন্তু খুব বেশি ভ্যারি করে না। হ্যাঁ, এরাও কিন্তু আপনার আসলে অনেক ক্ষেত্রে তারা অপেশাদার এবং কম বয়স্ক চালক, কারণ কম বয়স্ক চালক হচ্ছে যে এরা 18 বছর 20 বছর এই হারটা বেশি। ফলে দেখা যাচ্ছে এরা কিন্তু রিস্ক টেকিং বিহেভিয়ারটা এদের মধ্যে বেশি। সড়কে যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন না থাকা, অব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দুর্ঘটনা বৃদ্ধির হার বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মিস্টার নেওয়াজ। যে আমাদের মোটরসাইকেলের সংখ্যা যেভাবে বাড়ছে
এটা যদি সরকার এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ না করে, এটা কিন্তু একসময় বড় একটা মাথা ব্যথার কারণ হবে। কারণ আমরা কিন্তু আস্তে আস্তে গণপরিবহন, বিআরটি আমাদের ভালো করতে যাচ্ছি। এখন যদি মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যায়, এই লোকগুলোকে কিন্তু আমি বিআরটি আমাটিতে আনতে পারবো না। একসময় মহাসড়কে যেমন আমাদের নসিমন করিমান একসময় বাড়তে দিয়েছি, পরে এখন যেটা সমস্যা মাথা ব্যথাকে সরাতে পারছি না, মোটরসাইকেলটা এরকম হয়ে যাবে। সো মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করার এখনই একটা আমাদের পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে মোটরসাইকেল চালকদের আইনের আওতায় আনার জন্য সরকার নানা ধরনের আইন প্রয়োগ করলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই সেসব আইনের বাস্তবায়ন বা প্রতিপালন নিশ্চিত করা যাচ্ছে না বলে বলছেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবরগুলো আরেকবার। বেলারুশ পোল্যান্ড সীমান্ত দিয়ে যে লোকেরা ইউরোপিয়ান ইউনিয়নে অভিবাসী হবার জন্য চেষ্টা করছিলেন, তাদের মধ্যেকার শত শত ইরাকি এখন বিমানযোগে তাদের নিজ দেশে ফেরত যাচ্ছেন। এই অভিবাসীদের বেশিরভাগই কুর্দি। আর বাংলাদেশে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া যায় কিনা, এই প্রশ্ন নিয়ে আইনগত বিতর্ক সৃষ্টি হয়েছে। আর একটি জরিপে উঠে এসেছে যে বাংলাদেশে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় গড়ে প্রতিদিন 6 জন করে লোক মারা গিয়েছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন তাদের এক প্রতিবেদনে কথা বলছে। তারা বলছে যে এই 10 মাসে বাংলাদেশে 1653টি মোটরসাইকেল দুর্ঘটনায় 1758 জন মারা গিয়েছেন। শেষ করছি পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে আগামীকাল সন্ধে 7:30টায় বাংলাদেশ সময়, আর ভারতের সময় সন্ধে 7টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।